আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। আমাদের প্রত্যেক করদাতাদের 30 নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রয়েছে। যাদের আয় আছে এবং যাদের আয় নাই কিন্তু তাদের টিআইএন সার্টিফিকেট আছে, তাদের প্রত্যেককে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে, তাই আপনাকে একটু কৌশলী হতে হবে, কারণ শুধুমাত্র কৌশলী হলেই আমাদের করার বোঝা কমাতে পারবো না, বরং আমরা যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকতে পারবো। নতুন করদাতাদের উদ্দেশ্য করে বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের জন্য প্রথম কৌশল হচ্ছে, প্রথমে আপনার আয়ের খাত বের করুন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে যে কোম্পানিতে চাকরি করেন সেখান থেকে আপনি আপনার স্যালারির বিবরণী বা একটি স্যালারি সার্টিফিকেট সংগ্রহ করবেন। তারপর আপনি আপনার অর্জিত সম্পত্তির যেমন জমি জমা, ব্যাংকের জমানো টাকার হিসাবপত্র ইত্যাদি একটি লিস্ট তৈরি করবেন। গণনাকৃত ট্যাক্স শূন্য হয় তাহলে আর দেরি না করে আপনি তাৎক্ষণিক আপনার ট্যাক্স রিটার্ন পূরণ করে ট্যাক্স অফিসে জমা দিয়ে দিন। কৌশল 2, একটি ট্যাক্স রিটার্নে শুধু আয়ের হিসাবই থাকে না, বরং একজন করদাতার সকল আর্থিক হিসাব এই রিটার্নে উল্লেখ থাকে। আপনারা যখন ট্যাক্স রিটার্ন পূরণ করবেন তখন ট্যাক্স রিটার্নকে মোট 6টি ভাগে ভাগ করে নেবেন, তাহলে পূরণ করতে সুবিধা হবে। 1. আয়ের হিসাব। কোন কোন খাত থেকে আয় হচ্ছে, যেমন বেতন খাত, এফডিআর এর খাত, করমুক্ত আয়, যারা ফ্রিল্যান্সিং করেন কিংবা যারা রেমিটেন্স যোদ্ধা বিদেশ থেকে অর্থ আয় করে পাঠান। নাম্বার 2, ব্যয়ের খাত। কোন কোন খাতে আপনি ব্যয় করছেন বা ব্যয় হচ্ছে, আপনার পারিবারিক খরচ, বাড়ি ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ ইত্যাদি। 3. পূর্ববর্তী সম্পদ, যেমন 30 জুন পর্যন্ত যে সম্পদগুলো অর্জিত হয়েছে, যেমন জমি জমা, ব্যাংকের টাকা, গাড়ি ইত্যাদি। 4. বর্তমান সম্পদ, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত অর্জিত সম্পদ, যেমন জমি জমা, ব্যাংকের টাকা, গাড়ি ইত্যাদি। 5. দান ও ঋণ। 6. বিনিয়োগ, সরকার নির্ধারিত বিনিয়োগের খাত, যেমন সঞ্চয়পত্র, জীবন বীমার প্রিমিয়াম ইত্যাদি। মোট কথা, একটি ট্যাক্স রিটার্নের সকল তথ্য আপনি অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন। 3 নম্বর কৌশল, ট্যাক্স রিটার্ন পূরণের সময় আমাদের বড় ভাই কিংবা আত্মীয় স্বজন, অফিসের কলিগ, বন্ধু বান্ধব, আমরা সবাই একজন আরেকজনের রিটার্ন দেখে অনেক সময় বুঝে না বুঝে পূরণ করে থাকি। আপনি হয়তোবা আপনার অফিসের কলিগ বা আপনার কোনো আত্মীয় বা বন্ধুদের সাথে ও যেভাবে রিটার্ন পূরণ করছে, আপনি একইভাবে ও তার বিনিয়োগের ঘরে লিখেছে প্রাইস বন্ড 3 লাখ, আপনিও লিখেছেন 3 লাখ। আপনার আত্মীয় লিখেছেন তার সারা জীবনের সঞ্চয় দিয়েছেন 25 লাখ, আপনিও দিয়েছেন 25 লাখ। এছাড়াও একটি প্রচলিত রীতি আছে, প্রথম রিটার্নে সারা জীবনের সঞ্চয় বেশি দেখাতে হবে। এখন আমার প্রশ্ন হলো, এই বছর আয় শুরু করার আগে যদি আমার সারা জীবনের সঞ্চয় 25 লক্ষ টাকা থাকে, তাহলে সেই টাকা আমি কিভাবে আয় করছি, আমার সোর্স অফ ইনকাম কি, বা আমার এই টাকার উৎস কি, এই টাকা এতদিন আমি কোথায় রেখেছি? নিশ্চয় আমি এটি আমার ঘরে কোথাও গচ্ছিত রাখি নাই। যদি ব্যাংকে রাখি তাহলে ব্যাংকের মুনাফার হিসাব কোথায়? পরিশেষে আমাদের দাখিলকৃত রিটার্নটি হয়ে যায় হযবরল। এইভাবে অস্বাভাবিক তথ্যের কারণে আপনি নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন। আজ না হয় কাল একদিন আপনাকে এই সকল প্রশ্নের সম্মুখীন হতেই হবে। এক কথায়, অন্যের ট্যাক্স রিটার্নের অনুকরণ না করে নিজের অর্জিত সঠিক সম্পত্তির তথ্য দিয়ে আপনার আয়কর রিটার্ন পূরণ করুন। অন্যের দ্বারা কোনোভাবেই প্রভাবিত বা পরাজিত হবেন না। কৌশল 4, আমাদের দেশে ট্যাক্স আইনে চাকরিজীবীদের আয়কর সাধারণত 2 ভাবে গণনা করা হয়। এক প্রকার সরকারি চাকরিজীবীদের জন্য এবং আরেক প্রকার বেসরকারি চাকরিজীবীদের জন্য। 2 প্রকার চাকরিজীবীদের রিটার্ন জমা দেওয়ার সময় বেতন বিবরণী, কর কর্তন সনদ, প্রতি মাসে রিটার্ন জমা দেওয়ার সময় অফিস থেকে একটি নির্দিষ্ট অংশ ট্যাক্স কেটে রাখে, তার সার্টিফিকেট, ব্যাংক বিবরণী, যেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার বেতনের টাকা প্রবেশ করেছে, রেয়াত দাবি করলে জীবন বীমার প্রিমিয়াম, সঞ্চয়পত্র ইত্যাদির বিবরণী ট্যাক্স রিটার্নের সাথে জমা দিতে হবে। এছাড়াও আলাদা একটি কাগজে আপনার আয়ের ট্যাক্স গণনা করে নিবেন।
এবার আসি 5 নাম্বার কৌশলে। আপনার বাড়ি থাকলে দয়া করে সঠিক বাড়ি ভাড়া প্রদর্শন করুন। বাসা ভাড়া যদি মাসিক 25,000 টাকার উপরে হয়, সেক্ষেত্রে শুধু বাড়ি ভাড়ার জন্য আলাদা ব্যাংক অ্যাকাউন্ট রাখুন এবং বছর শেষে ব্যাংক বিবরণী ব্যাংক স্টেটমেন্ট জমা করুন। ভাড়াটিয়ার সাথে ভাড়ার ক্ষেত্রে চুক্তিনামা তৈরি করুন। ভাড়ার চুক্তিতে উল্লিখিত টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখুন। ভাড়াটিয়াকে ভাড়া বাবদ রসিদ প্রদান করুন। ভাড়ার অগ্রিম অ্যাডভান্স টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ করুন। আপনার বাসা যদি খালি থাকে, বাসা ভাড়া না হয়, সেই তথ্যটি আয়কর রিটার্নে উল্লেখ করুন। এছাড়াও বাসা যদি বাণিজ্যিক হয় তাহলে ভাড়ার 30% এবং আবাসিক হলে ভাড়ার 25% মেরামত বাবদ বাদ দিতে পারবেন। পাশাপাশি পৌর কর পরিশোধ করুন। ট্যাক্সের ক্ষেত্রে সুবিধা পাবেন। যদি লোন নিয়ে বাড়ি করে থাকেন তাহলে প্রতি বছর লোন পরিশোধের বিবরণী ব্যাংক থেকে ব্যাংক স্টেটমেন্টে ইন্টারেস্ট অ্যামাউন্ট ও প্রিন্সিপাল অ্যামাউন্ট আলাদা করে নেবেন, সাথে জমা দিবেন এবং একই সাথে সমগ্র তথ্যাদি একত্রিত করে আলাদা কাগজে হিসাব করে নেবেন। 6 নম্বর কৌশলে আসি। সঞ্চয়পত্রের সুদের ট্যাক্স আলাদা গণনা করতে হবে। এই সুদের উপর পুনরায় কোনো ট্যাক্স দিতে হবে না। সঞ্চয়পত্রের ট্যাক্স দেওয়ার সময় সঞ্চয়পত্রের সার্টিফিকেট, মুনাফা ও ট্যাক্স কর্তন আলাদা করা থাকবে। যেই ব্যাংক বা পোস্ট অফিস থেকে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেখান থেকে সঞ্চয়পত্রের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, অবশ্যই জমা দিতে হবে এবং একই সাথে সঞ্চয়পত্রের টাকা ব্যাংকের যে অ্যাকাউন্টে প্রবেশ করে সেই অ্যাকাউন্টের হিসাব বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে জমা দিতে হবে। এখন জানবো 7 নম্বর কৌশল সম্পর্কে। যারা ব্যবসা করেন কিংবা যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের রিটার্ন জমা দেওয়া অবশ্যই বাধ্যতামূলক। রিটার্ন জমা না দিলে ট্রেড লাইসেন্স নতুন করে নবায়ন করতে পারবেন না। তাই ব্যবসা লাভ হোক আর লোকসান হোক, রিটার্ন অবশ্যই আপনাকে জমা দিতে হবে। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্টের প্রতি খেয়াল রাখতে হবে, কারণ আপনি যে আয় ব্যয়ের হিসাব ইনকাম স্টেটমেন্ট দেখাচ্ছেন তা যেন ব্যাংক অ্যাকাউন্টের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ব্যবসায়ীরা ট্যাক্স রিটার্নের সাথে অবশ্যই একটি ইনকাম স্টেটমেন্ট ও ব্যালেন্স শিট তৈরি করে দিবেন এবং ট্রেড লাইসেন্সের কপি ও ট্রেড লাইসেন্সের ফি ও ট্যাক্স উৎস কর যে চ্যানেলের মাধ্যমে জমা দিয়েছেন তার একটি কপি রিটার্নের সাথে জমা দিবেন। 8 নম্বর কৌশলে, ধরুন আপনি 15 বছর যাবৎ ট্যাক্স রিটার্ন দাখিল করেন এবং সবাইকে গর্ব করে বলেন আমি 15 বছর ধরে আয়কর রিটার্ন জমা দেই। যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কত টাকা ট্যাক্স দেন, আপনি গলার স্বর নরম করে বললেন 0 ট্যাক্স। আপনাকে যখন আবার প্রশ্ন করা হলো আপনার ধানমন্ডিতে 5 তলা বাড়ি, দামি গাড়ি, এগুলো কি ট্যাক্স রিটার্নে আপনি দেখিয়েছেন? আপনার জোরালো উত্তর, এগুলো দেখানোর দরকার কি? আমি কি অবৈধ পয়সা দিয়ে বাড়ি করছি বা গাড়ি কিনছি নাকি? 15 বছর ট্যাক্স রিটার্ন দিতেছি, কেউ কোনোদিন কিছু বলে নাই, আর এখন কে ধরবে? আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতি বছর সম্পত্তি গোপন করার জন্য অসংখ্য মামলা মোকদ্দমা হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে নিশ্চয়ই তারা সবাইকে বলবে না যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। বিপদ কাউকে বলে আসে না, যখন আসবে ভালোভাবে আসবে, তখন আর পথ খুঁজে পাবেন না। ঠিক একইভাবে আপনার কষ্ট অর্জিত সম্পত্তি গোপন করার জন্য আপনাকেই বিপদে পড়তে হবে। তাই আপনার জন্য 2টি পথ খোলা। একটি হচ্ছে আইন অনুযায়ী ট্যাক্স পরিশোধ করে সব সম্পত্তি বৈধ করে শান্তিতে ঘুমানো। 2, বিপদের জন্য অপেক্ষা করা, অর্থাৎ ট্যাক্স অফিস গুপ্তধনের সন্ধান করে নোটিশ দিবে, তার জন্য প্রতিদিন আপনি অপেক্ষা করতে থাকুন। তাই আপনার জন্য পরামর্শ হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। এখন জানবো 9 নাম্বার কৌশল সম্পর্কে। টাকা আমার হলেও ট্যাক্স আইন অনুযায়ী আমি যাকে খুশি যেভাবে খুশি দিতে পারবো না এবং ট্যাক্স আইন অনুসরণ করেই আমাকে যাকে খুশি তাকে দিতে হবে। দিলেও ট্যাক্স আইন অনুযায়ী অবশ্যই হতে হবে এবং ট্যাক্স ল মেনটেন করে আপনাকে সকল লেনদেন করতে হবে। আইন অনুযায়ী দান করা যাবে পিতা মাতা ও সন্তান, স্বামী ও স্ত্রীকে। দান যদি 5 লক্ষ টাকার বেশি হয়
তাহলে অবশ্যই আপনি ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ একজনের ব্যাংক থেকে আরেকজনের ব্যাংকে টাকা ট্রান্সফার হবে। ঠিক একইভাবে আমি যদি ঋণ নেই এবং তা যদি 5 লক্ষ টাকার বেশি হয়, তাহলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলের উপস্থিতি থাকা আবশ্যক। একজনের ব্যাংক থেকে আরেকজনের ব্যাংকে টাকা ট্রান্সফার অবশ্যই করতে হবে। খেয়াল রাখতে হবে 5 লক্ষ টাকার নিচে ঋণ নিলে তা অবশ্যই 3 বছরের মধ্যে আপনাকে ফেরত দিতে হবে। দানের ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি দানের ঘোষণাপত্র ডিক্লারেশন দিতে হবে। সর্বশেষ কৌশলটি হচ্ছে যারা করমুক্ত আয় করেন, যেমন যারা বিদেশে চাকরি করেন বা ফ্রিল্যান্সিং করেন, বৈদেশিক মুদ্রা আনয়ন করেন, তাদের খেয়াল রাখতে হবে তাদের আয় করমুক্ত, কিন্তু রিটার্ন দাখিল বাধ্যতামূলক। আইন অনুযায়ী রিটার্ন দাখিল না করলে করমুক্ত আয় করমুক্ত হিসেবে আর থাকবে না, অর্থাৎ রিটার্ন দাখিল না করলে করযোগ্য আয় হিসাবে